শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ একটু চেষ্টা করছি লীলা মজুমদারকে নিয়ে কিছু কথা বলার জন্য, এবং তার একটি টেক্সট খুব আমাদের প্রিয় গ্রন্থ সব ভুতুড়ে নিয়ে কিছু কথা বলবো। জন্মসূত্রে তিনি তার জ্যাঠামশাই, লীলা মজুমদারের জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সেই সূত্রে আমরা বলতে পারি যে সত্যজিৎ রায়ের তিনি পিসিমা এবং সুকুমার রায়ের খুড়তুতো বোন। কাজেই বোঝাই যাচ্ছে যে পারিবারিকভাবেই তিনি যে একজন সৃষ্টিশীল মানুষ হবেন সেটাই বলা যেতে পারে। এবং তার বাবা ছিলেন হচ্ছে প্রমোদারঞ্জন রায়, তিনি ভারতীয় জরিপ বিভাগের কর্মী ছিলেন। তার স্বামী ডক্টর সুধীর কুমার মজুমদার, সেই সূত্রেই আমরা লীলা রায় নয় লীলা মজুমদার বলেই তাকে চিনি। এবং তিনি অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে, বিশেষ করে শান্তিনিকেতনে, কলকাতার আশুতোষ কলেজেও তিনি অধ্যাপনা করেছেন। আর সারা জীবন ধরেই স্বাধীনভাবেই সাহিত্য চর্চা করেছেন লীলা মজুমদার। আর তার লেখা যে বাঙালির কাছে খুবই প্রিয়, এবং তিনি যে খুব একজন জনপ্রিয় লেখিকা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার যে ভূতের গল্প আমরা যখন পড়ি তখন একটাই কথা আমি বিশেষ করে আমার মনে হয় যে ঠিক ভূত বলতে যেটা বোঝায় একটা ভৌতিক ব্যাপার স্যাপার, একটা গা ছমছমে ব্যাপার, একটা কখনো কখনো সেই ভূতেদের চেহারা হয় খুব কুৎসিত ভয়ঙ্কর, এবং তাদের কথাবার্তা শুনে আটকে ওঠে শরীর, এবং একটা কেমন গা ছমছমে অনুভূতি যেমন ভূতের গল্প শুনলে বা পড়লে আমাদের হয়, লীলা মজুমদারের ভূতের গল্প ঠিক সেরকম নয়। আসলে ভূত আছে কি নেই এটা নিয়ে হয়তো অনেকের বিশ্বাস আছে, অনেকের বিশ্বাস নেই, কিন্তু ভূতের গল্প যে আমরা সবাই ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই কখনো যদি কেউ ভূতের গল্প বলে খুব আমরা আগ্রহী হয়ে সেটা শুনি। কিন্তু লীলা মজুমদারের ভূতের গল্প ঠিক সেই প্রথাগত ভূতের গল্প নয়। তিনি ভীষণ রকমভাবে যে ভূতদের আমাদেরকে উপহার দিয়েছেন সেই ভূতগুলো খুব উপকারী ভূত, এবং তারা মানুষের খুব উপকারী, এবং আমাদের চেনা জানা মানুষের মতোই তাদের আকৃতি, প্রকৃতি, কথাবার্তা, চালচলন সমস্ত কিছুই, শুধু কখনো কখনো স্থান এবং কালের দূরত্বে বা অতীত চারিতায় বা কখনো কখনো অসম্ভবের সম্ভাবনা নিয়ে তারা ভূত হিসেবে আবির্ভূত হন আমাদের সামনে। লীলা মজুমদার এতটাই জনপ্রিয় আমাদের বাংলা সাহিত্যে, এবং এটা একটা পাওয়া যায়, একটা সম্ভবত গানটি আশুতোষ ভট্টাচার্যের লেখা বলে পাওয়া যাচ্ছে, এবং লীলা মজুমদারকে নিয়ে লেখা গান। তার গানটির কণ্ঠ এবং সুর তাপস মৌলিক দিয়েছিলেন, এবং এটা আমরা এখন যদি ইউটিউবে সার্চ করি এই গানটি আমরা পাবো, এবং আমাদের খুব চেনা গান, পরিচিত গান, শোনা গান। গানটির কথাটা একটু আমি আমাদের শিক্ষার্থীদের জন্য বলছি। তার সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে তাকে উদ্দেশ্য করে, তাকে শ্রদ্ধা জানিয়ে তার সৃষ্টির প্রতি একটি গান কিন্তু খুব প্রচলিত। যাদের একটু খুব আগ্রহ আছে তারা একটু ইউটিউব থেকেও শুনে নিতে পারো তোমরা। হ্যাঁ, এরকম গানটি: পকেট ভর্তি নুড়ি পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক, লেখেন লীলা মজুমদার। সুন্দর। পাইন গাছের শাড়ি, পাহাড় ঘুরতে যাবি আর একবার, পাকদণ্ডী মেঘরোদ্দুর, সঙ্গে লীলা মজুমদার। বাঁশের ঝাড়ে নদীর পাড়ে, ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক, সবার লীলা মজুমদার। সেরূপ কথার গল্প শুনি, ঠাকুমার ঠাকুরদার, গুপ্তধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। মেঘের দেশে বাতাস বাড়ি, শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিসির বর্মী বাক্স, বলেন লীলা মজুমদার। এই গানটি আসলেই লীলা মজুমদারের সমস্ত যে সৃষ্টি, সেই সৃষ্টির গুলোকে সঙ্গে নিয়েই, সেই সৃষ্টির নাম উচ্চারণ করেই এই গান গাওয়া হয়েছে। যেমন আমরা যদি তার সাহিত্যকর্মী কর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে হলদে পাখির পালক, প্রদীপিসির বর্মী বাক্স, দিন দুপুর, মণিমালা, বাঘের চোখ, বকধার্মিক, টাকা গাছ, এসব কিন্তু তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়, এবং আরেকটি খুব উল্লেখযোগ্য তথ্য তার সম্পর্কে যে 1963 থেকে 1994 পর্যন্ত তিনি একদম মানে এই সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তার সহ সম্পাদিকা হিসেবে, সহ সম্পাদক হিসেবে। সম্পাদিকা, সম্পাদকের লিঙ্গ পরিবর্তন নাই বা
করা হলো বা করাটাও সঙ্গত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কাজেই সহ সম্পাদক হিসেবে তিনি সন্দেশ পত্রিকা, যবে থেকে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকাটির পুনর্জীবন মানে পুনর্জীবিত করেন সন্দেশ পত্রিকাটিকে, তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি 1963 থেকে 1994 অবধি সন্দেশ পত্রিকার সহ সম্পাদক হিসেবে পত্রিকাটির সঙ্গে ইল্লা মজুমদার যুক্ত ছিলেন এবং তার বিভিন্ন লেখায় কিন্তু আমরা সন্দেশ পত্রিকা সমৃদ্ধ হতে দেখেছি। তাহলে শেষ পর্যন্ত আমরা যাই হোক স্বাভাবিকভাবে যেটা বলার কথা সেটা হচ্ছে, আমরা বললাম যে 26 ফেব্রুয়ারি 1908 কলকাতায় তার জন্ম এবং জন্মসূত্রে পারিবারিকভাবে তার জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এবং সেই সূত্রেই আমরা আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে সুকুমার রায়ের তিনি খুড়তুতো বোন এবং এবং আমাদের বিখ্যাত মানে শ্রেষ্ঠ প্রতিভাবান বাঙালিদের সারিতে যারা 2-4 জনের মধ্যে থাকবেন সেই সত্যজিৎ রায়, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, এবং সত্যজিৎ রায়কে নায়ের নাম শুনিনি বা চিনি না বা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্ম বা সাহিত্যকর্ম সম্পর্কে পরিচিত নয় এমন শিক্ষিত বাঙালি পাওয়া যাবে না। সেই সত্যজিৎ রায় আমাদের মানে আবহমান কালের শ্রেষ্ঠ প্রতিভাবান বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথের পরেই যার নাম উচ্চারিত হয় সত্যজিৎ রায়ের, তার পিসিমা হচ্ছেন এই লীলা মজুমদার। কাজেই সেই সূত্রেই আমরা বুঝতে পারছি যে লীলা মজুমদারের লেখা কতটা জনপ্রিয়তা পেয়েছে বাঙালিদের কাছে, সেটা আমরা পড়েও একটা তাকে নিয়ে লেখা গানের কথাটা পড়ে আমরা বুঝতে চেষ্টা করলাম। তাহলে আমরা সব মিলিয়ে এই সবভূতুরে যে এই টেক্সটটি কিন্তু বিভিন্ন শ্রেণীতে পাঠ্য তালিকাভুক্ত রয়েছে, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে যারা সাম্মানিক স্তরে পড়ছে তাদের এই সবভূতুরের টেক্সটটি পুরোটা পড়তে হয়, যারা জেনারেল কোর্সে পড়ছে তাদেরও পড়তে হয়, এবং তারা মাঝে মাঝেই আমাকে একটা আবদার কোনো শিক্ষার্থী আমার কলেজের যে স্যার একটু যদি সবভূতুরের কিছু কিছু কথা আপনি একটু পড়েন বা সবভূতুরের গল্পগুলো যদি আপনি পড়ে শুনিয়ে দেন তাহলে আমরা সেই অডিওটা শুনতে পারি এবং সে সম্পর্কে আপনার যদি কিছু কথা থাকে তাহলে সেটা শুনলে আমরা খুব উপকৃত হই। তাই এরকম তাদের আবদার থেকেই আসলে মূলত আমার এই ইউটিউব চ্যানেলের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা একান্তই শিক্ষার্থীদের যদি সামান্য কিছু উপকার হয় আমার এই কথায়, আমার এই আলোচনায়, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। কাজেই আমরা বলবো যে যদি কেউ এটা শুনে থাকো, শুনে যদি কারো মনে কোনো প্রশ্ন জাগে, এখানে যেখানে মন্তব্য কমেন্ট বক্সে সেটা সেই প্রশ্ন রাখারও সুযোগ আছে, আমরা নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করব। আসলে পড়ানোটা ঠিক একমুখী কোনো কাজ নয়, এটা উভয়ের আলোচনা সাপেক্ষে পরস্পর আমরা সমৃদ্ধ হই প্রতিনিয়ত। যাই হোক, তার সবভূতুরের যে কাহিনীগুলো রয়েছে তার মধ্যে আমরা প্রথম যে কাহিনীটি আমরা যদি পড়তে চাই তাহলে দেখবো আমরা প্রথম কাহিনীটা হচ্ছে পেনেটিতে। আজকে আমরা এই 2 বা 3টে কাহিনী পড়ে একটু শোনাচ্ছি এবং তারপরেই আমরা সেটা নিয়ে আবার আলোচনা করতে করতে যাব। তাহলে প্রথম যে কাহিনীটি সেটা হচ্ছে পেনেটিতে, এবং পেনেটিতে মানে হচ্ছে এখনকার যেটা পানিহাটি, সোদপুরের সেই পানিহাটি গঙ্গার ধারের একটা জনপদ, সেই পেনেটিতে নাম দিয়ে লিখেছেন লীলা মজুমদার। কেমন? পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। আচ্ছা, তার আগে আমি বোধহয় এই সংক্রান্ত এই ভূতের গল্পগুলো সম্পর্কে লীলা মজুমদার কি বলছেন সেটা একটু যদি পড়ে নিই তাহলে সবার একটু বুঝতে সুবিধা হবে যে এগুলো নিশ্চয়ই সত্যি সত্যি ভূতের গল্প নয়, এগুলো নিশ্চয়ই লীলা মজুমদারের কল্পনার সৃষ্টি। কিন্তু সেই কল্পনাও এত চমৎকার হয়েছে যে আমরা পড়তে পড়তে বিশ্বাস করতে বাধ্য হই যে হ্যাঁ সত্যি এই ভূতেরা ছিল। কিন্তু তার আগেই লেখক মানে যিনি লিখেছেন লীলা মজুমদার, তার যদি একটু কথা সামান্য আছে বইয়ের ভূমিকায়, এই সবভূতুরে গ্রন্থের ভূমিকায়, যে এই যে এরকম একটি সবভূতুরে বই আমাদের হাতের সামনে আমরা রাখছি এবং এই বইটা থেকেই সিগনেট প্রেস প্রকাশিত এই বইটা থেকে, এবং তার ভূমিকায় কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি লীলা মজুমদার কি বলেছেন। ভূতে বিশ্বাস করে কি না এ কথা কাউকে জিজ্ঞাসা করতে হয় না, বিশ্বাস না করলেও কিছু এসে যায় না। তবে একটি কথা বলি, শুনেছি মরে গেলে শরীরের এক কণাও নষ্ট হয় না, সবই পঞ্চভূতে বিলীন হয়ে চিরকাল রক্ষা পায়। তাহলে মানুষের সত্তার শ্রেষ্ঠাংশই বা বিনষ্ট হবে কেন? আরো বলি, মরে গেলে
সেই শ্রেষ্ঠাংশের একটা অশুভ পরিণতি বা হবে কেন? বিধাতার সংবিধানে আমার আস্থা আছে, তাই আমার এই ভূতদের একটু সুনজরে দেখতে হবে। এ সমস্ত একটিও সত্যি ঘটনা নয়, সব আমি বানিয়েছি। বহু বছর ধরে নানা পত্রিকায় ও পরে ছোট বই হয়েও কিছু বেরিয়েছে। এখন যতগুলোকে সম্ভব একসঙ্গে করে এই বই হলো, তোমরা সকলে বইটি উপভোগ করো। ইতি। যাই হোক, তাহলে আমরা একটু উপভোগ করার চেষ্টা করি। দেখি যে পেনেটিতে প্রথম যে গল্প, সেটাতে কাহিনী, সেটা তিনি কি লিখছেন। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটিতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজ মাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন। বড় মামা রেগে বেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে গেলেন। সন্ডাদের অবশ্য সব কথা ভেঙে বলা হয়নি। তারা দুবেলা মুরগি খাবার লোভে মহাখুশি হয়ে থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিলেন। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস করা শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি, রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে। আর ঝগ্রু জমিদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন। গল্পের কথকের সূত্রে আমরা গল্পটা শুনছি যে ক্লাস 9-এ পড়ে একটি ছেলে। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই হলো মহা মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কুছ পড়বা নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না। ভালোই হলো, শেষ পর্যন্ত তাই ঠিক হলো। আমার মায়েরা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না। মারাও চলে গেছেন। আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে 2 কাঁপতেন, কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলের টিকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পায়ে আঁকা আর ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। এবারে আবার বাড়িটার বর্ণনা। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি। শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় 2টো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছে। কেউ কোথাও নেই। বড় মামা কোথায় বেরিয়ে গেছে। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে উঠে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ, আম গাছ, কাঁঠাল গাছ গোটা কত আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে 3 জন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর 2 জন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধ হয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল, পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে।
শনিবার ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয় যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটোর ভাইপো সিজি আর গুজি, বেশ লোকগুলো। বাড়ির মধ্যে আসতো টাসতো না, চাকর বাকরদের এড়িয়ে চলতো। কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল। আমাকে সাপে কামড়ানোর ওষুধ, বিছুটি লাগানোর ওষুধ এইসব শিখিয়ে দিল। আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কথা। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটে আর নেলো বলে ওদের যে এক সাগরে জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলছিল না। শিবু বললে, বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। বললাম, না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে। তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে বাছাধনদের চুলদারি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনেই হেসে দুটো গুটি। আমি বললাম, দেখ, তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো, তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব। হ্যাঁ, সেজিয়ে গুজিয়ে দেবেন কে রে বাবু? রং টং মেখিয়ে দেবার দরকার হবে না, 3টে চাদর দেবেন, আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো, আর ও শব্দ করবো, দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর 3টে দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না, বাড়িটার একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটাদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কে? কিরে হতভাগা, বাড়ি লাট সাহেব হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামার শিক্ষা। তারা তো দিকে কাই, মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কথা দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ? যোগুর আগে ফুসফুস করতে করতে বললো, যা মুখে আসবে খবরদার বলবি না গুপে, 100 বার বলবো তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি। শুধু অঙ্কের মাস্টারমশাই এসে বললেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে এসে আমার কানে কানে বললে, সন্ধ্যেবেলা 7টার সময় তো তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। আমাদের চিন্তা এখনো তোমার ঢের বাকি আছে। আমি তো তাই চাই। শিবরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না, একটু একটু নার্ভাস লাগছিল, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গেই যোগু ভুটে নেলো 3 কাপ্তেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্ট না করে মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না যেন, কথাটা যেন না বললেই হতো না। ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছাটা টের পাবেন, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, একটু একটু চাঁদের আলোতে সব যেন একরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম। বাড়ি থেকে জায়গাটা আড়াল করা, পথের বাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাটা দিল। ঝোপের পাশে 3টে সাদা মূর্তি, মাথা মুখ হাত সব ঢাকা, আবার হাত তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা ও শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে হতভাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরলো। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমরা আর কি করবে? ছোবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু চাদর 3টে মাটিতে পড়ে গেল। যোগু ফুটে নিলেও তখন মূর্ছা গেল। আমি পাগলের মতো ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর গোলযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল, আমার গায়ে মাথায়ও বিছি বিছি 1 বালতি জল ঢাললো। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই আমাকে কি বকুনি, বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন?
যত বলি শিবু সিজি গুজির কথা কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি কেউ তাদের কোনোদিন দেখেনি শোনেনি, এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো হয়ে গেছে। তাহলে এই যে এক বন্ধু আর এক বন্ধুদের যে কিছুটা শিক্ষা দেবার জন্য আসলে ভূতের আয়োজন করলো, কিন্তু শেষ পর্যন্ত তার কাছেও যেন পরিস্থিতি এমন হলো যে তারাও ভূত বলেই তার মনে হলো, যে তার চোখের সামনে তারা উবে গেল। মানে এই যে একটা অসম্ভব বা ঘটনা, বা যেটা ঘটেনি বা ঘটতে পারতো, বা এমন করে সুন্দর করে লীলা মজুমদার বললেন, বর্ণনা দিলেন, যে যেন মনে হলো ঠিক আছে ব্যাপারটা ঘটছে, আমরা যেন আমাদের মানে মানুষ চক্ষে যেন একটা এই ভূতেদের দেখতে পেলাম, এবং গল্পের কথককেও দেখতে পেলাম। মানে সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন, মানে বেশ পড়ে আনন্দ পাওয়ার মতো, মানে উপভোগ্য একটা ছোট একটি লেখা, একটা কাহিনী আমরা এই পেনেটিতে মাধ্যমে উপহার পেলাম লীলা মজুমদারের কাছ থেকে। আজকে এই পর্যন্তই। আমরা এর সব ভুতুরের সম্ভবত 42টি মতো গল্প আছে, আমি দেখে নিই তবু একবার একবার হ্যাঁ 42টি আছে সম্ভবত। তা এই গল্পগুলোর কিন্তু অনেকগুলো গল্প, এবং আমরা পরপর 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 সমস্ত গল্পগুলো কিন্তু পড়ে যাব, এবং পড়ে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য, যে যদি এই আমার পড়াটা যদি একবার তোমরা শোনো এবং প্রাসঙ্গিক যে আলোচনাগুলো করবো সেগুলো যদি একটু শুনে নাও, তাহলে আমার মনে হয় এটা নিয়ে যদি কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সবাই খুব ভালো থেকো, সকলকে শুভেচ্ছা, শুভ নববর্ষ জানাচ্ছি আবার সকলকে, একটু বিলম্বিত যদিও, কারণ নববর্ষের পর বোধহয় এই প্রথম ভিডিও করলাম। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থাকুন। যারা সাহিত্য ভালোবাসেন তাদেরও আশা করি এই ভিডিও ভালো লাগতে পারে। ধন্যবাদ।